বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি আবার চলে এলাম তোমাদের মাঝে একটা টানটান থ্রিলার মুভির এক্সপ্লেনেশন নিয়ে, যার নাম কিনা জারান। গল্পের শুরুতেই একজন মহিলাকে একটা অন্ধকার ঘরে কিছু মন্ত্র পড়তে দেখানো হয়। এই মহিলাটির নাম ছিল গানগুটি। গানগুটি একটা পাপেটকে পূজা করে মন্ত্র করছিল, আর তাকে এমন সব কালো জাদু করতেই দরজার ওপাশ থেকে লুকিয়ে দেখতে থাকে একটা ছোট্ট মেয়ে। এই মেয়েটির নাম ছিল রাধা। অধীর আগ্রহ নিয়ে লুকিয়ে লুকিয়ে এই সবকিছু দেখতে থাকে। তখন তার বাবা মা এসে সেখানে বুঝতে পারে ভেতরে গানগুটি কালো জাদুর চেষ্টা করছে। সাথে সাথেই তারা দরজা নক করতে থাকে। গানগুটি দরজা খুলেই তাদেরকে বলে, তোমরা আমাকে সকল গ্রামবাসীর সামনে অসম্মান করেছো, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছো। সেই সকল অপমানের প্রতিশোধ নেব। আমি তোমার সন্তানকে কালো জাদু করেছি। সে তার জীবনের একদিনও শান্তিতে কাটাতে পারবে না। তার জীবনটা হয়ে উঠবে বিভীষাময়। এরপর কেটে যায় অনেকগুলো বছর। রাধা এখন বিবাহিত। সে শহরে তার হাজবেন্ডের সাথে থাকে। তাদের সাই নামে একজন মেয়ে আছে। সাইকে স্কুলের জন্য রেডি করে তাকে স্কুল ভ্যান পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। এরপর সে তার ডাক্তারের কাছে আসে। এতেই বোঝা যায় রাধার কন্ডিশন খুব একটা ভালো নয়। রাধাকে গ্রামে যেতে হবে, কারণ তার পৈতৃক বাড়ি ভেঙে ফেলে সেখানে হেরিটেজ রিসোর্টও বানানো হবে। এই ব্যাপারে কথা বলতে সে ডাক্তারের সাথে দেখা করতে এসেছে। সে ডক্টর কাছে জিজ্ঞাসা করে তার কি গ্রামে যাওয়া ঠিক হবে। ডাক্তার তাকে জানায়, তুমি কি সেখানে যেতে চাও? রাধা বলে, হ্যাঁ, আমার প্রচন্ড ইচ্ছে হয়। আমি সেখানে বড় হয়েছি, আমার ছোটবেলার সব স্মৃতি জড়িয়ে আছে সেখানে। ডাক্তার বলে, তাহলে প্রবলেম কিসের? রাধা কয়েক সেকেন্ডের জন্য তার ছোটবেলার স্মৃতিতে ফিরে যায়। তখন ডাক্তার জানতে চায় সে লাস্ট কবে সেখানে গিয়েছিল। রাধা বলে, বিয়ের আগে। ডাক্তার বলে, এত বছরে তুমি কেবল 5বার সেখানে গিয়েছো? আমি সবকিছু নোট করে রেখেছি। রাধা বলে, আমার ভয় করে সেখানে যেতে। ডক্টর জানিয়ে দেয়, কোনো টেনশনের কিছু নেই, তাছাড়া আর সেখানে যাওয়া খুব দরকার। একবার তার পৈতৃক বাড়িটা ভেঙে ফেলা হলে সেটাকে সে আর কখনোই দেখতে পাবে না। তাই সে রাধাকে বলে, যখন তুমি স্ট্রেস বা অ্যাংজাইটি ফিল করবে তখন ডায়েরি লিখতে শুরু করবে, যেমনটা আগেও করতে। তাহলে তোমার মাইন্ড শান্ত হয়ে যাবে। ডাক্তার রাধাকে কিছু ওষুধ দিয়ে বলে, যখন অনেক স্ট্রেসে থাকবে তখন সেই ওষুধগুলো খেতে। রাধা এখন একটি ঘটনা মনে করে, যেখানে সে তার হাজব্যান্ড শেখরের সাথে সবাইকে নিয়ে গাড়িতে ঘুরতে বের হয়, আর হঠাৎই একটা ট্রাকের সাথে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এরপর দেখা যায় পরের দিনে রাধা সাইকেল নিয়ে তার গ্রামের দিকে রওনা হয়। রাস্তায় রাধা ড্রাইভিং করার সময় ডক্টরে দেওয়া সেই পিলস খায়। সে গ্রামে যাচ্ছে, আর এই জন্যই সে ভীষণ টেনসড রয়েছে। রাধা সাইয়ের সাথে অনেক কথা বলছে, কিন্তু দেখা যায় সাই তার সাথে খুব একটা কথা বলছে না। সে শুধু তার কথার উত্তর হ্যাঁ বা নাতেই দিয়ে যাচ্ছে। রাধা এরপর শেখরকে কল করে। শেখর কাজের জন্য দেশের বাইরে রয়েছে। রাধা শেখরকে জানায় বাড়ি ভেঙে ফেলা হবে, সেই জন্যই তার বাবা মা সবাইকে শেষবারের মতো সেই বাড়িতে ইনভাইট করেছে। সে শেখরকে এটাও জানায় তার সেখানে যেতে ভয় করছে। এরপর রাধা বাড়িতে আসে। তার কাজিন এবং রিলেটিভদের দেখে দারুণ উৎসাহিত হয়। রাধার বাবা মা তাকে দেখে অনেক খুশি হয়। তারা জানতে চায় সে কেন তাদেরকে রেগুলার কল করে না। বলে, আমি বাড়িতে আসতে না আসতেই এত অভিযোগ। তারপর রাধা তার বাবার সাথে গল্প করে, আর বাবা তাকে জানায় একার পক্ষে এত বাড়ি সামলানো সম্ভব হচ্ছে না, তাই সে বাড়িটা ভেঙে ফেলার ডিসিশন নিয়েছে। আর সে এটাও বলে এই বাড়িটা ভেঙে ফেলার পর সে তার আর মা তাদের সাথেই থাকবে। রাধা জানায়, আমি একা সবকিছু ম্যানেজ করতে পারছি, কিন্তু আমি প্রায়ই স্বপ্ন দেখি তুমি, মা, আমি, শেখর আর সাই সবাই আমরা একসাথে থাকছি। রাধার বাবা একদম চুপ হয়ে যায়, তার কথা শুনতে থাকে। এরপর রাতে সে তার কাজিনদের সাথে একসাথে ডিনার করে। ঘুমানোর সময় রাধা সাইকে তার পাশে এসে ঘুম পড়ানোর জন্য বলে। সাই তার পাশে এসে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে বাড়ির সকলে মিলে একসাথে প্রচুর গান বাজনা গল্প করে। রাধা দেখতে পায় সাই সেখানে নেই, তাই সে সাইকে খুঁজতে ওপরে চলে আসে। খুঁজতে খুঁজতে রাধা সেই রুমে চলে আসে যেখানে গানগুটি মন্ত্র পড়েছিল। সে দেখতে পায় সাই সেই পাপেটটি নিয়ে খেলা করছে। সেই পাপেট দিয়েই গানগুটি কালো জাদু করেছিল। তখনই রাধাকে খুঁজতে খুঁজতে তার মা সেখানে চলে আসে, আর দেখতে পায় রাধা পাপেটের সামনে বসে গান গাইছে, যে তার মা গানগুটির বলা সেই কথাগুলো বলে, তোমার জীবন ধ্বংস হবে। তখনই সেখানে রাধার বাবা সবাইকে নিয়ে আসে, আর রাধা তখনই স্বাভাবিক হয়ে যায়। রাধা তার বাবাকে বলে এই পাপেটটি ছাই খুঁজে পেয়েছে, সে এই পাপেটটার নাম দিয়েছে ভাগা ভাই। রাধার মা বলে, এই পাপেটটি সেই মহিলার, যেটা অ্যাভিল, ফেলে দাও এটাকে। রাধা বলে, মা, এই যুগে তুমি এইসব কথা বলছো? তারা সকলেই চুপ করে থাকে। পরের দিন রাধার মা গ্রামের একজন মহিলাকে বাড়িতে আসতে বলে। রাধা বুঝতে পারে তার মা এই মহিলাকে গতকালের ঘটনার জন্যই আসতে বলেছে, কারণ সেই মহিলা এর আগেও তার মায়ের কথায় এ বাড়িতে এসেছিল
অনেক রিচুয়াল করেছে। রাধা বলে আমি এইসবে বিলিভ করি না, তবুও তোমরা যখন করতে চাচ্ছ তাতে আমার কোনো আপত্তি নেই। সেই মহিলা রাধার সামনে কিছু মন্ত্র পড়ে, তখনই সেখানে ছাই আসে। রাধা ছাইয়ের সাথে কথা বলতে থাকে, আর এজন্যই এই মহিলা তার রিচুয়াল থামিয়ে চুপচাপ শুনতে থাকে তার কথা। রাধার বাবা ডক্টর রঞ্জয়কে কল করে জানায় রাধার কন্ডিশন এখন ঠিক আছে। রাধা বলে আপনাকে শক্ত হয়ে বাস্তবতা কি সেটা রাধাকে বোঝাতে হবে। রাধার বাবা জানতে চায় এতে তার উপর কোনো প্রভাব পড়বে না। ডাক্তার জানায় সে রাধাকে মেডিসিন দিয়েছে, বেটার হয় আস্তে আস্তে রাধাকে বাস্তবের সম্মুখীন করানো। কিন্তু প্রশ্ন হলো ডক্টর রঞ্জয় রাধাকে কোন বাস্তবতার সম্মুখীন করানোর কথা বলেছে, সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। পরের দিন তাদের বাড়িতে একজন গুরুদেব আসেন। রাধার মাই সেই গুরুদেবকে আসতে বলেছিলেন, কারণ তিনি গানগুটির সেই পাপেটটির জন্য ভীষণ চিন্তিত হয়ে আছেন। একসময় এই পাপেটটির মাধ্যমে গানগুটি কালো জাদু করেছিল। গুরুদেব সেই রুমে কিছু মন্ত্র পড়তে পড়তে গঙ্গাজল ছিটিয়ে দেয়, আর তারপর সে রাধার মাকে একটি লাল সুতো দিয়ে বলে এই সুতোটি রাধাকে পরিয়ে দিতে, এটা রাধাকে সব উনজর থেকে রক্ষা করবে। রাধার মা সেই সুতাটি তার হাতে বেঁধে দেয়। রাধা তখন তার মায়ের কাছে একটা বাক্সের চাবি চায়। এই বাক্সটিতে তার ছোটবেলার সব ব্যবহৃত জিনিসপত্র রয়েছে। রাজার মা দিতে না চাইলেও রাধা জেদ করায় তিনি রাধাকে চাবিটা দিয়ে দেন। এরপরেই রাধা তার কাজিনদের নিয়ে সেই বাক্সটি খোলে। তারা তিনজনই তাদের ছোটবেলার প্রিয় অনেক বই দেখতে পায়। রাধা সেখানে একটি থলিতে প্ল্যানচেট করার সামগ্রী খুঁজে পায়। সেই প্ল্যানচেট করার মাধ্যমে আত্মাকে ডাকা যায়। রাধা তখন তার কাজিনদের সাথে এই প্ল্যানচেট করতে চায়। তখন একজন কাজিন বলে আমি শুনেছি রিচুয়ালের ডাকা আত্মা চলে যেতে অস্বীকার করে। রাধা বলে ভয় পাওয়ার কিছু নেই, এই আত্মাফাত্তা বলতে কিছু এক্সিট করে না। এরপর কাজিনদের নিয়ে এই প্ল্যানচেট করতে শুরু করে। তারা চোখ বন্ধ করে আত্মাকে ডাকতে থাকে এবং প্ল্যানচেটের গুটি গুটি গুলো মাটিতে ফেলে, কিন্তু তারা কোনো প্রপার নাম প্ল্যানচেট থেকে মেলাতে পারছিল না। একটা সময় রাধা এক মনে মগ্ন হয়ে আত্মাদের ডাকতে থাকে এবং সে খুবই অস্বাভাবিক আচরণ করতে থাকে। তার কাজিনরা রাধার এমন অস্বাভাবিক আচরণ দেখে তাকে জোর করে উঠিয়ে নিয়ে চলে আসে, কিন্তু তারা তখন প্ল্যানচেটের কার নাম ভেসে উঠেছে সেটা আর খেয়াল করে না। প্ল্যানচেটের গুটিগুলো ঠিক সেভাবেই পড়ে। মাঝরাতে রাধা আবার সাইকে খুঁজতে আসে। সে দেখতে পায় সাই আবার সেই পাপেটটি নিয়ে খেলা করছে, আর এজন্যই রাধা তাকে ডেকে ঘুমোতে নিয়ে যায়। পরের দিন রাধা শহরে চলে যাবে, তাই সে সবকিছু গাড়িতে উঠিয়ে নেয়। সে পাপেটটিকেও সাথে নেয়। রাধার মা রাধাকে ড্রাইভারের রাখার জন্য বলে, কিন্তু রাধা কিছু একটা মনে করে তার মায়ের সাথে খুবই রুড আচরণ করতে থাকে। তারপর সে শেখরকে কল দিয়ে কথা বলতে থাকে। তখনই রাধার বাবা এসে শেখরের সাথে কথা বলতে চায়, কিন্তু রাধা নানান এক্সকিউজ দেখিয়ে তাকে তার বাবার সাথে কথা বলতে দেয় না। কিন্তু রাধার বাবা জোর করেই রাধার থেকে ফোনটি চায়। সে ফোনটি নিয়ে দেখতে পায় রাধা একটি নষ্ট ফোন নিয়ে এতদিন ধরে শেখরের সাথে কথা বলে আসছে, তার মানে সে কখনোই শেখরকে কল করেনি। রাধা তখনই কান্নায় ভেঙে পড়ে। সেদিন ড্রাইভিং করার সময় অ্যাক্সিডেন্টে রাধার তেমন কিছু না হলেও শেখরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ শেখর সেই দুর্ঘটনায় মারা যায়। রাধা শহরে এসে শেখরের ছবিতে মালা পরিয়ে দেয়। সে শেখরের মৃত্যুকে এখন একসেপ্ট করে নিয়েছে। এরপর সে নতুন একজন সাইকিয়াট্রিস্টের কাছে আসে। সে তার গল্প আর নতুন সাইকিয়াট্রিস্ট ডক্টর রেশমি পণ্ডিতকে শোনায়। সবকিছু শোনার পর রেশমি বুঝতে পারে 2 বছর আগে অ্যাক্সিডেন্টে সে তার হাজবেন্ডের মৃত্যু মেনে নিতে পারেনি, তাই সে শেখরকে সবসময় কল্পনা করছে। রেশমি জানতে চায় সে কি করতে ভালোবাসে। রাধা জানায় সে ডায়েরি লিখতে ভালোবাসে। রেশমি সায়ের ব্যাপারে জানতে চায়, সে তার বাবাকে হারিয়ে কেমন আছে, তার লাইফে কি এটার কোনো ইফেক্ট পড়েছে। রাধা বলে আমি ঠিক জানি না, সে তেমন একটা কথা বলে না, সে তার নিজের দুনিয়াতেই পড়ে থাকে। রেশমি তাকে আশ্বাস দিয়ে বলে সে চাইলে সবকিছু তার সাথে শেয়ার করতে পারে। রাধা বলে হ্যাঁ, কিন্তু আমি এখনো সেটা করার জন্য প্রস্তুত নই, আমার একটু সময় চাই। এরপর রাধা সেখান থেকে চলে আসে। রাধা তার একজন কাজিনকে কল করে জানায় সে ডাক্তার চেঞ্জ করেছে, আর এখন সে নতুন সাইকিয়াট্রিস্টকে দেখাচ্ছে। সে একজন দারুণ ডক্টর। এর পরের রাতেই রাধা কিছু একটা শব্দ শুনতে পায়, যেন কেউ তাকে ডাকছে। পরের দিন রাধার মা কল করে বলে সে যেন তার বাবাকে একটা কল করে, কারণ সে গতকাল রাতে ভীষণ কান্না করেছে। রাধা এটা শুনে ভেঙে পড়েছে। সে গ্রাম থেকে আসার কারোর সাথে কন্ট্রাক্ট করেনি। রাধার বাড়ির কাছের লোক জানায় তার পাপেট দেখে ভয় হয়, এটা দেখতে সব খুবই ভয়ঙ্কর, এটাকে বাইরে ফেলে দেওয়া উচিত। রাধা হেসে বলে এই পাপের দিয়েই ছাই খেলা করে। রাতে কাজ করার সময় রাধা আর সেই আওয়াজ শুনতে পায়। সে এগিয়ে এসে দেখতে পায় ছাই পাপেটটিকে নিয়ে মাঝরাতে খেলা করছে, আর এজন্যই সে খুবই বিরক্ত হয়ে রেগে গিয়ে
পাপেটটি মাটিতে ফেলে দেয়। পরের দিন রাধা আবার ডক্টর রেশমির কাছে দেখা করতে আসে। সে রেশমিকে জানায় তার এটা মনে হয় বাড়িতে তারা দুজন ছাড়াও অন্য কেউ একজন রয়েছে, আর এটা তার সত্যিই মনে হচ্ছে। রাধা আরো বলে, আমি ছোটবেলা থেকেই হরর মুভি দেখতে পছন্দ করতাম, এমনকি আমি হরর স্টোরিও লিখেছিলাম। রেশমি এই স্টোরিটি পড়তে চায়, তবে রাধা জানায় সে সেটা ছোটবেলায় লিখেছিল, সেই ডায়েরিটা কোথায় আছে তার জানা নেই। বাড়িতে এসে রাধা তার কাজের লোকের কাছে জানতে পারে 3 দিন ধরে খাবার খাচ্ছে না। এতে সে ভীষণ রেগে যায়। সে রুমে এসে অনেকগুলো পিলস নিয়ে নেয়, আর এরপরে সে পাপেটটিকে আবার সোফায় দেখতে পায়, যেটা দেখে সে কিছুটা অবাক হয়ে যায়। এরপর দেখানো হয় ডক্টর রঞ্জয় রাধাকে কল করে জানতে চাইছে যে এতদিন হয়ে গেছে কেন দেখা করতে আসেনি। রাধা বলে, আমার মনে হয় এখন ট্রিটমেন্টের দরকার নেই, আমি একজন নতুন সাইকিয়াট্রিস্টের কাছ থেকে কাউন্সিলিং নিচ্ছি। ডক্টর বলে, ঠিক আছে, তবে তুমি ট্রিটমেন্ট অফ করো না, আমি তোমাকে নিয়ে অনেক চিন্তা করি। কথা বলা শেষ হলে রাধা তার জানালায় বারবার সাইয়ের প্রতিচ্ছবি দেখতে পায়, ভয় পেয়ে ওঠে। সে সাইকে চেক করতে এসে দেখতে পায় সাই আবার ওই পাপেটটি নিয়ে খেলা করছে। রাধা এবার সাইয়ের ওপর রেগে যায়। সে চেঁচামেচি করে বলে সে যেন আবার পাপেটটি নিয়ে এসেছে, তাই তবে সাই বলে এই নিয়ে আসেনি, এটা নিজে নিজেই চলে এসেছে। রাধা বলে, তুমি আমার মতো ইমাজিন করা বন্ধ করো। এই বলে সে পাপেটটিকে একেবারে বাড়ির বাইরে ফেলে দিয়ে আসে। তখনই দেখা যায় তার হাত থেকে ওই লাল সুতোটি পড়ে যায়, যেটা ওই পুরোহিত মন্ত্র পড়ে তার হাতে বেঁধে দিয়েছিল। রাধার রুমে এসে খেলনা গোছানোর সময় তার ডায়েরিটা খুঁজে পায়, আর এর পরের দিন সে ওই ডায়েরিটা রেশমিকে দেখাতে নিয়ে আসে। রেশমি দেখতে পায় ডায়েরিতে রাধা অনেকগুলো সাইন এঁকে রেখেছে। রাধা জানায় তাকে ছোটবেলায় একজন মহিলা কালো জাদু করেছিল। গানগুটি নামের এই মহিলাটি তাদের বাড়িতে থাকতে এসেছিল। গ্রামের মানুষজন তাকে প্রায় সবসময় কালো জাদু করতে দেখতো। একজন এসে রাধার মাকে সবকিছু জানায়। ঠিক তখনই গানগুটিকে নিয়ে এসে সেই মহিলাকে রাধার মায়ের সামনেই বলে, আমার বাড়িতে যা কিছু করতে পারি। রাধার মা এসব শুনে বলে, তোমার কেউ নেই বলে আমি তোমাকে দয়া করে আমার বাড়িতে থাকতে দিয়েছিলাম, চাইলে এখনই আমার বাড়ি থেকে বের করে দিতে পারি। গানগুটি তখন বলে, আমাকে বের করে তো দেখো, আমি তোমার পুরো পরিবারকে এক রাতে ধ্বংস করে দিতে পারি। একদিন রাতে গানগুটি জঙ্গলে কালো জাদু করতে থাকলে গ্রামবাসীরা সেখানে এসে তাকে ধরে ফেলে। তারা পরের দিন গানগুটিকে গ্রাম থেকে বহিষ্কার করে দেয়। আর এরপর দিন থেকেই গানগুটির মনে প্রতিশোধের আগুন জ্বলে উঠতে থাকে। বাড়িতে আবার আসে, কিছু জিনিসের নেওয়ার বাহানা করে রুমে ঢুকেই কিছু মন্ত্র পড়তে শুরু করে। রাধা দরজায় লুকিয়ে এইসব দেখতে থাকে। তখনই রাধার মা বাবা এসে দেখতে পায় গানগুটি রুমের ভেতর কালো জাদু করেছে। আর এরপরে এই গানগুটি দরজা খুলে বলে, আমি তোমার মেয়েকে কালো জাদু করেছি, সে একদিন শান্তিতে থাকতে পারবে না। রাধা জানায় এই ঘটনার পরেই সে অসুস্থ হয়ে পড়ে। বাবা মা অনেক চেষ্টা করেছে তাকে সুস্থ করে তুলতে। আমার মায়ের ধারণা আমার হেলথ কন্ডিশনের পেছনে গানগুটি দায়ী। রেশমি জানতে চায় এরপর গানগুটির কি হয়েছিল। রাধা বলে, কিছুদিন পর গ্রামবাসীরা তার বডি নদীতে খুঁজে পেয়েছিল। আমি জানি না সে কি করে মারা গিয়েছিল। রেশমি রাধার কাছে তার প্রিভিয়াস ডক্টরের নাম্বার চায়। রাধা বলে তার ফোনে এখন নেটওয়ার্ক নেই, বাইরে গিয়ে সে তাকে টেক্সট করে দেবে। কিন্তু রেশমি বলে, অসুবিধা নেই, আমি নোট করে নেব। রাধা ডক্টর রঞ্জয়ের কন্ট্যাক্ট নাম্বারটা রেশমিকে দিয়ে দেয়। এরপরেই রেশমি রাধার ডায়েরিটা আবার পড়তে শুরু করে। সে তার একজন সিনিয়রকে ডায়েরিতে লেখা সাইনগুলোর ছবি তুলে পাঠায়। উনি ওই লোকটি জানায় এই সাইনগুলো সবগুলো কালো জাদুর এবং মন্ত্রতন্ত্র করার চিহ্ন। রেশমি চিন্তিত হয়ে পড়ে। সে ডক্টর রঞ্জয়কে কল করে, কিন্তু রাধা ডক্টর রঞ্জয়ের নাম্বার না দিয়ে রেশমিকে তার কাজিনের নাম্বার দেয়। রেশমি রাধার কাজিনের সাথে কন্ট্যাক্ট করলে সে ডক্টর রঞ্জয়ের নাম্বার রেশমিকে দিয়ে দেয়। এরপরেই রেশমি ডাক্তার রঞ্জয়কে কল করে। আবার রঞ্জয়কে রেশমি জানিয়ে দেয় রাধা বিপদে আছে। এখন ডক্টর রঞ্জয় জানায় সে এখনই বের হচ্ছে, তবে যেহেতু রেশমি তার পাশেই থাকে তাই রেশমিকেও তার বাড়িতে যেতে বলে। এদিকে রাধা বাড়ি ফিরলে সে ডাস্টবিনে পাপেটটি দেখতে পায়, যেটা না দেখতে পেয়ে সে কিছুটা অবাক হয়। এরপর ভেতরে এসে টিভি দেখতে থাকে। তখনই সে দরজায় কলিং বেলের আওয়াজ শুনে। এগিয়ে এসে দেখতে পায় তার মৃত হাজবেন্ড শেখর দরজায় দাঁড়িয়ে আছে। রাধা ভীষণ ঘাবড়ে যায়। সে রুমে এসে নিজেকে বলতে থাকে এটা তার ইমাজিনেশন, কিন্তু শেখর রাজাকে দরজার ওপাশ থেকে বারবার নক করতে থাকে। সে রাজাকে দরজা খুলতে বলছে। রাজা ভয় পেয়ে উপরে চলে আসে। দেখতে পায় সাই আবার সেই পাপেটটি নিয়ে খেলা করছে। রাধা আবার পাপেটটি ফেলে দিতে চাইলে তখনই সে দেখতে পায় পাপেটটি মৃত মুভ করছে। সে চিৎকার করে উঠে ভয়ে নিচে নেমে আসে। তবে সেখানে শেখরকে দেখতে আবার পালাতে থাকে। আর দেখা যায় তার মৃত স্বামী শেখর দরজা ভেঙে এই বাড়িতে প্রবেশ করেছে। রাধা শেখরের দিকে প্লেট ছুঁড়ে
ছুঁড়ে মারতে থাকে আর এতেই শেখরের মাথা থেকে রক্ত ঝরতে থাকে। আসলে শেখর কখনোই মারা যায়নি। রাধা এমনটা কেন ভেবেছিল তার হাজবেন্ড মারা গিয়েছে তা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। এরপর রাধা শেখরকে মেরে সাইকে নিয়ে উপরে আসে। সে সবাইকে সব জায়গায় খুঁজতে থাকে। তখনই রাধা গানগুটির কথা শুনতে পায়। সে দেখতে পায় সাই গানগুটির সাথে খেলা করছে। এদিকে রেশমি রাধার বাড়িতে চলে আসে। ভিতরে ঢুকতেই শেখর তাকে দেখতে পায়। রেশমি শেখরের পরিচয় জানতে পেয়ে অবাক হয়ে যায়। তখনই গানগুটি রাধাকে বলে, এই শেখর তোমার হ্যালুসিনেশন, তাকে এখনই মেরে ফেলো, হয়তো তোমার এই হ্যালুসিনেশন আবার তোমাকে গ্রাস করে ফেলবে। এই কথা শুনে রাধা শেখরকে মারতে এগিয়ে আসে। তবে এসেই দেখতে পায় রেশমি এখানে এসেছে। সে এটা জানে রেশমি তার হ্যালুসিনেশন নয়, সে তো একজন সত্যিকারের সাইকিয়াট্রিস্ট। তবে গানগুটি না বলে রেশমিও সত্যি নয়, সে তোমার হ্যালুসিনেশন, তোমাকে মেরে ফেলতে হবে। রাধা তাদের দুজনকেই মারতে এগিয়ে আসে। শেখর আর রেশমি দুজনেই তাকে শান্ত হতে বলে, কিন্তু রাধা কোনোভাবেই শান্ত হয় না। সে একদমই ঠিক করে নিয়েছে সে রেশমিকে মারবেই। শেখর বাধা দিতে গেলে আহত হয়ে পড়ে আর এরপর রাধা রেশমিকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয়। রেশমি নিজেকে বাঁচাতে পালানোর জন্য চেষ্টা করে, কিন্তু রাধা রেশমিকে মারতে শুরু করে। শেখর এসে আবার রাধাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাধা কিছুতেই বুঝতে চাইছিল না কোনটা সত্যি আর কোনটা হ্যালুসিনেশন, সে ঠিক বুঝতে পারছিল না। সে রেশমিকে প্রহার করতেই যাবে, তখনই সেখান থেকে পৌঁছায় ডক্টর রঞ্জয়। সে রাধাকে তৎক্ষণাৎ ইনজেকশন দিয়ে সেন্সলেস করে দেয় আর রাধাকে তখন আবার সেই অ্যাক্সিডেন্টের ঘটনা মনে করিয়ে দেয়। সে দেখতে পায় ওই অ্যাক্সিডেন্টে তার হাজবেন্ড নয়, অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয়েছিল তার মেয়ের মৃতদেহকে। তার মেয়ে ছাইকে হারিয়েছে সে ওই অ্যাক্সিডেন্টে। এরপর রাধাকে হাসপাতালে অ্যাডমিট করানো হয়, ট্রিটমেন্ট চলে। রেশমি এক এক করে সবার কাছে জানতে চায় রাধা তাকে যে গল্প শুনিয়েছে সেগুলো কি সবই তার কল্পনা ছিল। ডক্টর রঞ্জন জানায় রাধা ছোটবেলা থেকেই অন্যরকম ছিল, তার ইমাজিন করার ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি তীক্ষ্ণ ছিল। সে মিথ্যে গল্পগুলোকে সত্যি মনে কল্পনা করত, বিশ্বাস করতে শুরু করে। গানগুটির করা সেই কালো জাদুর রাধার উপর বেশ প্রভাব ফেলে দেয় আর এরপর গানগুটি চলে যাওয়ার পর রাধা জীবনে তার প্রভাব অনেক বেশি পড়ে। তবে গানগুটির অবদান রাধার জীবনে একজন নিমিত্ত মাত্র ছিল। এসব ব্ল্যাক ম্যাজিক, মন্ত্রতন্ত্র, এই সবকিছুই কুসংস্কার। রাধার মা সেই সবকিছুকে মানলেও রাধার বাবা তাকে সম্মান করেছিল, আমার ওপর ভরসা ছিল। তাই আমরা খুব তাড়াতাড়ি সায়েন্টিফিকলি রাধার চিকিৎসা শুরু করি। রাধা অনেকেই সুস্থ হয়ে গিয়েছিল। রাধার মা অবশ্য সায়েন্সে বিশ্বাস করে না, তিনি মনে করে রাধা সুস্থ হয়েছিল কেবল কিছু ধার্মিক রিচুয়ালের জন্য। এদিকে রাধার মা জানায় ডক্টর রঞ্জয় আমাদের বিশ্বাসকে কুসংস্কার বলে মনে করে। আমি রাধার ছোটবেলায় সবকিছুর সাক্ষী ছিলাম। গানগুটির কালো জাদু করার পর রাধা অদ্ভুত বিহেভ করতে শুরু করে, সে অসুস্থ হয়ে পড়ে। আমরা তাকে সব ধরনের চিকিৎসা করিয়েছি, তবে বাড়িতে হোলি ফায়ার রিচুয়াল করার পর রাধা অনেকটা সুস্থ হয়ে ওঠে। এদিকে রাধার বাবা জানায় শেখর রাধাকে ফুল সাপোর্ট দিয়েছিল, কিন্তু রাধা তার ট্রমা থেকে কখনো রিকভার করেনি। অ্যাক্সিডেন্টের পরই শেখরকে কাজের জন্য বিদেশ যেতে হয়। আমরা কয়েক মাস তার এই কন্ডিশনের জন্য তার সাথে ছিলাম, তারপর আমাদেরকে বাড়ি ফিরতে হয়। আর তার কিছুদিন পরেই কোভিড এর কারণে লকডাউন শুরু হয়। রাধা সেই পুরো বাড়িতে একা হয়ে যায়। অন্যদিকে শেখর জানায় তাদের লাভ ম্যারেজ হয়েছিল। রাধা আমাকে তার অতীতের সবকিছু শেয়ার করেছিল, আমি সব জেনেই তাকে বিয়ে করেছিলাম। কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পর রাধা আবার তার অতীত জীবনে ফিরে যায়। তখন রেশমি বলে এটাই স্বাভাবিক নয় কি, সে তার একমাত্র মেয়েকে এই অ্যাক্সিডেন্টে হারিয়েছে। আর শেখর তখন বলে কোন মেয়ের কথা বলছেন আপনি, আমাদের তো কোনো মেয়েই ছিল না। অ্যাক্সিডেন্টের সময় রাধা 3 মাসের প্রেগনেন্ট ছিল, তখন তার মিসক্যারেজ হয়। আমরা আমাদের বাচ্চাকে হারিয়েছি। রাধা আমাদের প্রতিবেশীর মেয়ে সাইকে নিয়ে অবসেট হয়ে পড়ে, সবাইকে সে কল্পনা করতে শুরু করে। আমরা তার বাবা মার সাথে সাইয়ের ব্যাপারে গল্প শুরু করতে থাকে। শুরু হয় আমরা তাকে বোঝানোর চেষ্টা করলেও সে তার মানসিক স্ট্রেস আরো বেড়ে যেত। মিসক্যারেজের জন্য আমরা তাকে দায়ী করতে থাকি। সে সবসময় সাইকে অবজার্ভ করতে থাকে, লুকিয়ে তার ছবি তুলে এডিট করে আমাদের ফ্যামিলি ফটো তৈরি করে। আমরা মানবিক দিক চিন্তা করে আমরা সবাই রাধার কল্পনাকে তার মতো করেই বাঁচিয়ে রাখতে চাই। সে কল্পনাকে সুন্দর সুখী একটা পরিবার নিয়ে বাঁচতে শুরু করে, এটার বাস্তবতা কোনো অস্তিত্ব ছিল না। ধীরে ধীরে সে আমাদের থেকে দূরে রাখতে শুরু করে। আমি তার সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারছিলাম না। সে আমার সাথে কথা বলতো, তবে সেটা একান্তই তার কল্পনায়। আর সেই জন্যই আমি তার বাবার সাথে কন্ট্যাক্ট করে বলেছিলাম রাধাকে কিছুদিনের জন্য বাড়িতে আসতে। সে বাড়িতে আসলে বাবা যখন তাকে বাস্তবটা কি সেটা বোঝানোর চেষ্টা করে, সে তার উল্টোটাই ধারণা করে। সে তার বাবাকে এবার আমাকে মৃত বানিয়ে ফেলে এবং সাইকেও। 5
বাস্তব মনে করে। রাধার কিছুক্ষণ পর সেন্স ফিরে আসে। সে তার সামনে শেখরকে দেখতে পায়। রাধা বুঝতে পারে এই শেখর তার কল্পনা নয়, বাস্তব। সে রেশমির কাছে ক্ষমা চায়। রাধা ডক্টর রঞ্জয়কে বলে, আমি খুব তাড়াতাড়ি সুস্থ হতে চাই, আমি আর এইসব নিতে পারছি না। রাধার মা বলে, তুমি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে, আমরা আবার সেই হলি ফ্লাওয়ার রিচুয়ালটি করব। কিছুদিন পর রাধা কিছুটা সুস্থ হওয়ার পর শেখর এবং রাধা মিলে আবার হলি ফ্লাওয়ার রিচুয়ালটি করে। তখনই রাধার বাবাকে একজন কল করে। সে ফোন করে তাদের বাড়ির সমস্ত মালপত্র ট্রাকে তোলার জন্য অনুমতি দেয়। ডক্টর রঞ্জয় রেশমিকে জানায় রাধার মতো পেশেন্টে এমন কারো সাপোর্ট চায় যারা তার কল্পনাকে বিশ্বাস করবে। আমি ছোটবেলা থেকেই তার ট্রিটমেন্ট করছি, তার ব্যাপারে আমি সবকিছু জানতাম, তাই সে আমার চিকিৎসা বাদ দিয়ে আপনার কাছে কাউন্সিলিং এর জন্য আসে, যেন তুমি তার কল্পনায় বানানো সুখী পরিবারের উপর বিলিভ করতে পারো, যাতে সে তোমাকে বিশ্বাস করাতে পারে সে যা বলছে সবগুলোই সত্যি। আর সেই জন্যই রাধা তোমাকে রং নাম্বার দিয়েছিল, যেন তুমি কখনোই আমার সাথে কন্ট্যাক্ট করতে না পারো। রেশমি বলে, রাধা আমাকে বলেছিল সে পাপেটটি বারবার ফেলে দিতে চাইতো, তাহলে সেটি ভেতরে কি করে এসেছে? ডক্টর রঞ্জয় বলে, কারণ সে তোমাকে মিথ্যা বলেছে। রাধা কখনোই পাপেটটি বাইরে ফেলে আসেনি, আর যদিও সেটা করতো তাহলে সে নিজেই আবার সেটাকে ভিতরে নিয়ে এসেছে। এই পৃথিবীতে কুসংস্কারই হচ্ছে সব থেকে বড় প্রতারণা। মুভির একদম শেষে দেখানো হয়েছে রাধা তার কাজিনদের সাথে প্ল্যান চেক করার সময় যেখানে কি নাম উঠেছিল তারা ওই নামটা খেয়াল করেনি। তবে এই ঘরের সমস্ত মালপত্র বের করে ঘরটি যখন পরিষ্কার করা হবে তখন দেখা গিয়েছিল প্ল্যানচেটের ওই ছকগুলোতে আসলে গানগুটির নামের লেটারগুলো উঠেছে, যেটা আজ এই ছেলেটি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেয়। তবে সত্যি কি সেটি প্ল্যানচেট করার সময় তারা গানগুটির আটটাকে দেখেছিল? আর যদি সত্যি হয়ে থাকে তাহলে প্ল্যানচেট করার পর সে কি সত্যি ফিরে যেতে অস্বীকার করেছে? তোমাদের কি মনে হয়? কমেন্টস করে জানাতে ভুলবে না কিন্তু।